সম্পর্কে টানাপোড়েন থাকলেও অর্থনীতিতে প্রভাব পড়বে না জানালেন ত্রিবেদী। সুসম্পর্ক আরও গভীর করতে চায় যুক্তরাষ্ট্র, বললেন ক্রিস্টেনসেন। মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে ইতিবাচক বাংলাদেশ জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। দ্বৈত নাগরিকত্ব নিয়ে সমালোচনার কড়া জবাব। রিজার্ভ ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কিছুটা উন্নতি হলেও অর্থনীতির বেশিরভাগ সূচকই নিম্নমুখী। 95টি কারখানা বন্ধ, কর্মহীন 62,000 মানুষ। সরকার জুলাই সনদ বাস্তবায়নের পথে হাঁটতে চায় জানলেন আইনমন্ত্রী। গণভোট বাস্তবায়নে বিন্দু পরিমাণ ছাড় নয়, হুঁশিয়ারি জামাতের। ফেনীর নুসরাত হত্যায় অধ্যক্ষ সিরাজ সহ 2 আসামির মৃত্যুদণ্ড বহাল, 10 জনই খালাস। মাগুরার আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় কাল। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, 2 দেশের মধ্যে রাজনৈতিক টানাপোড়েন থাকবে কিন্তু অর্থনীতি এগিয়ে যাবে। অন্যদিকে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন জানিয়েছেন, বাংলাদেশ সরকার এবং মার্কিন সরকারের মধ্যে বিদ্যমান সুসম্পর্ক আরও গভীর করতে এবং দ্বিপক্ষীয় সহযোগিতা এগিয়ে নিতে চায় তার দেশ। মহিবুল্লাহ মহিবের রিপোর্টে বিস্তারিত। সোমবার সকালে সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে বৈঠক করেন ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বৈঠকে 2 দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার এবং স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয় বলে জানান বাণিজ্যমন্ত্রী। আর ভারতীয় হাইকমিশনার বলেন, বাংলাদেশ ও ভারত সার্বভৌম রাষ্ট্র, 2 দেশ তাদের স্বার্থ রক্ষা করে সম্পর্ক এগিয়ে নেবে। যখন পিস থাকবে তখনই প্রসপারিটি হবে। আর আমার মনে হচ্ছে 2 দেশের এইটা দায়িত্ব, টু গিভ পিস অ্যান্ড প্রসপারিটি টু দ্য ইয়াং জেনারেশন। দেখুন, 2 দিক আছে, একটা পলিটিক্যাল লেভেল, ওইটা থাকবে, আর সবসময় আমি বলি যে ডেমোক্রেসিতে ইস্যু থাকবে, আর অন্য হচ্ছে মানুষের কি চায়, আর ওইটা হচ্ছে উন্নয়ন ছাড়া কিছু হতে পারে না। আর আমাদের 2 দেশের সাধারণ মানুষ অনেক ট্যালেন্টেড আছে, এই কথাটাও আমি বললাম যে অনেক ওদের নলেজ, আর বেশিরভাগ যা ইয়াং জেনারেশন আছে, ইয়াং জেনারেশন যা ওদের ক্ষমতা আছে, যা ওদের জানাশোনা আছে, যা ওদের অ্যাসপিরেশন আছে 2 দেশের, তাহলে ওই ইয়াং জেনারেশনের অ্যাসপিরেশন, এইটা আমাদের সবাই দায়িত্ব। ওনারা ল্যান্ড বর্ডারগুলি পুরোপুরি ফাংশনাল করা, আপনার বর্ডার হাটগুলি পুনরায় চালু করা, তারপরে ল্যান্ড বর্ডার দিয়ে সুতা আমদানি যেটা এখন প্রহিবিটেড, সেটাকে আবার পুনরায় চালু করা, সাবরুম এবং আরও 2-1টা রাস্তার ব্যাপারে তাদের আমাদের নজরে এনেছেন। এই সমস্ত নিয়ে আলাপ হয়েছে। বাংলাদেশ ভারত বাণিজ্যিক সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে আলোচনা হয়েছে। অন্যদিকে এলজিআরডি মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। সচিবালয়ে ওই সাক্ষাতে বাংলাদেশ সরকার এবং মার্কিন সরকারের মধ্যে বিদ্যমান সুসম্পর্ক আরও গভীর করতে এবং দ্বিপক্ষীয় সহযোগিতা এগিয়ে নিতে আলোচনা হয়। নবনিযুক্ত মন্ত্রীকে অভিনন্দন জানান মার্কিন রাষ্ট্রদূত। বৈঠক শেষে সাংবাদিকদের স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, দ্বিপক্ষীয় নীতি ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আমরা তাকে প্রস্তাব করেছি যে আমাদের এই খাতগুলোতে তাদের ব্যবসায়ীরা ইনভেস্টমেন্ট করতে পারে এবং সেই বিষয়গুলো ওনারা বিবেচনা করবেন, এবং বাংলাদেশের সাথে মার্কিন সরকারের যে সুসম্পর্ক রয়েছে সেই সুসম্পর্ক যাতে আরও গভীর হয় এবং সামনের দিকে যাতে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায়, এ ব্যাপারে মাননীয় মন্ত্রী এবং উনি একমত হয়েছেন। এবং সামনের দিকে আমরা বাংলাদেশ সরকার এবং মার্কিন সরকার ঐক্যবদ্ধভাবে কাজ করব। বৈঠকে বর্জ্য ব্যবস্থাপনা, বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনের মতো আধুনিক প্রযুক্তিতে মার্কিন বিনিয়োগের আহ্বান জানানো হয়েছে বলেও জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। মক্কা প্রতিরক্ষা চুক্তির প্রতি সরকারের আগ্রহ আছে জানিয়েছেন নবনিযুক্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বললেন, মুসলিম জাতিগুলোর মধ্যে যদি নিরাপত্তা জোট হয় সেখানে যোগ দেওয়া অস্বাভাবিক নয়। নিজের ব্রিটিশ নাগরিকত্ব প্রসঙ্গে সমালোচনার কড়া জবাব দেন তিনি। জানান, তিনি বাংলাদেশের নাগরিক। রিপোর্ট করছেন ইমরুল কায়েস।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে প্রথম দিন কর্মব্যস্ত সময় পার করেন হুমায়ুন কবির। সোমবার বিকেলে অফিস ত্যাগের সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। তার ব্রিটিশ নাগরিকত্ব রয়েছে কিনা এমন এক প্রশ্নের উত্তরে নিজেকে বাংলাদেশি হিসেবে দাবি করেন। বলেন দেশের জন্যই কাজ করছেন তিনি। আমি বাংলাদেশি, এখানে তো বাংলাদেশের মিনিস্টার সাথে বাংলাদেশি। আই ডোন্ট থিঙ্ক দেয়ার ইজ এনিবডি দ্যাট উইল কোয়েশ্চেন মাই বাংলাদেশিজম এন্ড মাই স্ট্যান্ড। মানে এখানে আসিয়া বাংলাদেশের জন্য কাজ করা মানে তো কোনো সুবিধাভোগী লোক করবে না। তো মানে কোন নিউজ পেপার মানে কার এত জ্বালা যে মানে কাজকর্ম দিয়া হ্যাঁ তো তার জ্বালা কেন হচ্ছে? তার কি 2008-এর জ্বালা উঠছে নাকি আবার মঈনুদ্দিন ফখরুদ্দিনের জ্বালা উঠছে তার আবার নাকি? দেশের পক্ষে জোরালো অবস্থান নেওয়া মানুষ সকল দেশপ্রেমিক মানুষ যারা আছে, দেশের পক্ষে যারা অবস্থান নেয়, এই সমস্ত যারা মিডিয়া আছে, যারা দেশবাসী আছে, রাজনৈতিক নেতৃবৃন্দ আছে, এখন আমরা সবাই মিলে ইনশাল্লাহ এই দেশকে এগিয়ে নিয়ে যাব। আরেক প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ দেওয়ার আগ্রহ বাংলাদেশের আছে। মক্কার অবস্থান মানুষের হৃদয় বলেও উল্লেখ করেন তিনি। মক্কা ডিফেন্স প্যাক্টে তো আমরা আগ্রহ প্রকাশ করছি, বললাম তো বাংলাদেশ এখন ইজ এই কান্ট্রি অফ রেকগনিশন এবং একটা আগ্রহ আছে। যারা আপনার মিডল ইস্টের স্টেক হোল্ডার আছেন, গ্লোবালি যারা মুসলিম ওয়ার্ল্ডে মানে বিভিন্ন কি স্টেক হোল্ডার্স এখন বাংলাদেশের লিডারশিপ, পার্টিকুলারলি অনারেবল প্রাইম মিনিস্টার তারেক রহমানের লিডারশিপকে তারা অনেক জায়গায় মানে আমন্ত্রণ জানাচ্ছেন টু কাম অ্যান্ড পার্টিসিপেট। গত 6 মাসে সরকার পররাষ্ট্রনীতির ক্ষেত্রে একটা শক্ত ভিত্তি দাঁড় করিয়েছে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। স্ট্রং মজবুত ভিত্তি। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। মামলা জট নিরসনে সালিসি নিষ্পত্তি ও গ্রাম আদালত ব্যবস্থার আরও প্রসার এবং কার্যকর করার উপর গুরুত্ব দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে বঙ্গভবনের প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি কথা বলেন। এ সময় মির্জা ফখরুল ইসলামকে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় আন্তরিক অভিনন্দন জানান প্রধান বিচারপতি। সৌজন্য সাক্ষাতে তিনি সুপ্রিম কোর্টের বিভিন্ন কার্যক্রম, আদালত পরিচালনার বিষয়াদি এবং বিদ্যমান চ্যালেঞ্জ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। প্রধান বিচারপতি এ সময় রাষ্ট্রপতির কাছে অতিরিক্ত মামলা জট, প্রয়োজনীয় দক্ষ জনবলের ঘাটতি এবং কাঠামোগত সংকট সহ বিচারাঙ্গনে বিদ্যমান বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং এই বিষয়ে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন। বিদ্যমান অন্যান্য সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন রাষ্ট্রপতি। এর আগে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া। সাক্ষাতে সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান। সৌদি রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বর্তমান বৈশ্বিক জ্বালানি সংকট পরিস্থিতিতে সৌদি আরবকে বাংলাদেশের পাশে থেকে সহযোগিতার আহ্বান জানান। সৌদি আরবে 35 লাখেরও বেশি বাংলাদেশি শ্রমিক কাজ করছে উল্লেখ করে রাষ্ট্রপতি সৌদি আরবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইন 2006-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন দেওয়া হয়। সচিবালয়ে বিকেল 5টায় বৈঠক শুরু হয়। বৈঠকের পর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রস্তাবিত আইনে পুলিশ বাহিনীর অধীনে এই ব্যাটালিয়ন পুলিশের একজন অতিরিক্ত মহাপরিদর্শকের নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধানে পরিচালিত হবে। এই ব্যাটালিয়নকে জননিরাপত্তা রক্ষা, ভিআইপি ব্যক্তিবর্গের নিরাপত্তা, সরকার ঘোষিত স্থাপনাসমূহের নিরাপত্তা, সন্ত্রাস, মাদক পাচার, ধর্ষণ এবং মানবতা বিরোধী কাজের জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তার দায়িত্ব দেওয়া হয়েছে। ফৌজদারি কার্যবিধি ও প্রচলিত অন্যান্য আইন প্রতিপালন সাপেক্ষে ইউনিটের সদস্যদের ফৌজদারি অপরাধ তদন্ত ও কার্যক্রম পরিচালনার ক্ষমতা প্রস্তাব রাখা হয়েছে। বিশেষ আদালত ও সংক্ষিপ্ত আদালত গঠন ও বিচার পদ্ধতির প্রস্তাব করা হয়েছে এই আইনে। বিএনপি সরকারের প্রথম 6 মাসে দেশের অর্থনীতির 31টি সূচকের মধ্যে মাত্র 12টিতে উন্নতি হয়েছে। বাকি 19টিতেই ভালো করতে পারেনি সরকার, এমন পর্যবেক্ষণ তুলে ধরেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। প্রতিষ্ঠানটির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, সরকার আমলাতান্ত্রিক চাপের ভয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া বা সংস্কারের ক্ষেত্রে রাজনৈতিক সাহস দেখাতে পারছে না। অর্থনীতি সঠিক পথে পরিচালনা করতে না পারলে দেশ পুরনো সিন্ডিকেটের কবলে পড়ার শঙ্কাও জানান সিপিডির গবেষকরা। শুভ মাহফুজের রিপোর্ট। দায়িত্ব নিয়েছিল। বিএনপি সরকারের প্রথম 6 মাসে দেশের অর্থনীতি কতটা ঘুরে দাঁড়ালো সেই পর্যালোচনা তুলে ধরতেই এই আয়োজন করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি।
আমরা দেখলাম গত 6 মাসে। সিপিডির সম্মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য জানান, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ানো ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কিছুটা উন্নতি হলেও অর্থনীতির বেশিরভাগ সূচকই এখন নিম্নমুখী। রাজস্ব আদায়, বিনিয়োগ বা নতুন কর্মসংস্থানের মতো সূচকগুলোর স্থবিরতা বেশ উদ্বেগজনক। গত 6 মাসে মাথাপিছু ঋণ 48,000 থেকে বেড়ে দাঁড়িয়েছে $55,000। বেসরকারি খাতের ঋণ প্রবাহ সর্বকালের সর্বনিম্ন 4.5% নেমে আসাও উদ্বেগজনক বলে মনে করেন তিনি। বাংলাদেশে এই মুহূর্তে একটি আপনার ঋণ দায়গ্রস্ত অবস্থার ভিতরে তারা গেছে, সেহেতু নতুন করে ঋণ নেওয়ার পূর্বে বাংলাদেশ ইতিমধ্যে ঋণের ফাঁদে পড়ে গেছে কিনা এবং সেটা দেশীয় এবং বিদেশি সেটার একটা মূল্যায়ন করার প্রয়োজন ছিল। এটার ব্যতিরিকে আগামী দিনে আগানো কষ্ট হবে এবং এখন আমরা যেভাবে আবার IMF, বিশ্বব্যাংক ইত্যাদি থেকে আলোচনায় আসবে নিচ্ছি টাকা, এগুলি নেওয়ার পূর্বে এই টাকাগুলো পরিশোধ করার ক্ষেত্রে কয় প্রজন্ম লাগবে এই একটা মূল্যায়নের খুব প্রয়োজন ছিল। ডক্টর দেবপ্রিয় জানান, গত 6 মাসে 95টি কারখানা বন্ধ হয়ে বেকার হয়ে পড়েছে প্রায় 62,000 মানুষ। সেই সংকটকে আরও বাড়িয়ে তুলেছে তীব্র গ্যাস সংকট। সার কারখানাগুলোতেও বেড়েছে উৎপাদন ঝুঁকি। গ্যাসের ঘাটতির ফলে আমার সার কারখানা বন্ধ হয়ে যাচ্ছে এবং সার কারখানা থেকে এনে আমরা চলমান নাগরিক জীবনে দিচ্ছি, শিল্প কলকারখানা চালাচ্ছি। 95টি কারখানা বন্ধ হয়েছে। বিশেষ করে আমাদের এইটা হলো গাজীপুর, সাভার, আশুলিয়া, নারায়ণগঞ্জ, নরসিংদী এলাকাতে এবং প্রায় 62,000 মানুষ কাজ হারিয়েছে বলে আমাদের হিসাব এটার ক্ষেত্রে এই সময়কালে। সিপিডির আরেক ফেলো অধ্যাপক মুস্তাফিজুর রহমানও জানান, রেমিটেন্সে মন্দা, বাণিজ্য ঘাটতি বৃদ্ধি ও বাজেট বাস্তবায়নের মন্থর গতি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বৈদেশিক বিনিয়োগের চিত্র আশাব্যঞ্জক না হওয়াও উদ্বেগজনক। আমাদের মতো দেশে এখন কিন্তু শিল্পায়নের মাধ্যমেই বেশি জব ক্রিয়েট করে এবং অন্যান্য যেগুলো সার্ভিসেস সেক্টর যেটা শিল্পকে ইনপুট হিসাবে সাহায্য করে ওইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হবে আর কি। অবশ্যই সার্ভিস সেক্টরে এখন ক্রিয়েটিভ ইকোনমির কথা বলা হচ্ছে, আরও অন্যান্য বিভিন্ন ধরনের সার্ভিসেস সেক্টরের কথা বলা হচ্ছে, এগুলো সম্ভাবনা আছে, কিন্তু ম্যানুফ্যাকচারিংয়েরটা আমার মনে হয় যে একটা মূল আমাদের ড্রাইভার হওয়া উচিত। প্রতিষ্ঠানটির গবেষকরা বলছেন, সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি ও ভর্তুকি সামলানো সরকারের বড় চ্যালেঞ্জ। পরিস্থিতি উত্তরণে শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা খাতের সুরক্ষা জোরদারের তাগিদ দিয়েছে সিপিডি। 4 মাসে যে যাচ্ছে তার আগের শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সারা দেশে দলের নাম ভাঙিয়ে অনৈতিক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। হাজার ষড়যন্ত্র হলেও বিএনপি তা মোকাবেলা করে এগিয়ে যাবে। ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পেয়ে সোমবার বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে যান রুহুল কবির রিজভী। দুপুর 12টার দিকে বিএনপি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা পরিবেষ্টিত হয়ে জিয়ার মাজারে যান রিজভী। দলের নেতাকর্মীদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে দোয়া ও মোনাজাত করেন। শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রিজভী বলেন, দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন না হওয়ায় দলীয় প্রার্থী দেওয়ার সুযোগ নেই, তবে স্থানীয় নেতারাই যোগ্য প্রার্থী ঠিক করবেন। নাম ভাঙিয়ে নানা ধরনের অপকর্মে যুক্ত ছিলেন তাদের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নিয়েছেন। সুতরাং কেউ অনৈতিক কাজ করবেন না, গঠনমূলক কাজে থাকবেন। দলকে শক্তিশালী করতে হবে। দলের নেতাকর্মী যদি জনগণের সাথে সম্পৃক্ত থাকেন তাহলে কেউ যদি অনৈতিক চিন্তা করে তারা চিন্তা করতে পারবে না। কারণ আমাদের প্রত্যেকটি কাজ, প্রত্যেকটি কর্মকাণ্ড, সরকারের প্রত্যেকটি কর্মসূচি যেটি বাস্তবায়ন হচ্ছে, প্রত্যেকটির ব্যাপারে আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, তিনি জবাবদিহিতার প্রতিটি স্তর করেছেন। সরকার জুলাই সনদ বাস্তবায়নের পথে হাঁটতে চায় বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। এজন্য তিনি জনগণকে ধৈর্য ধরার আহ্বান জানান। বলেন, রাতারাতি সবকিছু পরিবর্তন সম্ভব নয়। ঢাকায় এক সেমিনারে তিনি এসব কথা বলেন। রাজনৈতিক সদিচ্ছা না থাকলে কোনো সংস্কারই কাজে আসবে না বলে মত দেন সংলাপের বক্তারা। রিপোর্ট ফজলে রাব্বির। জেনারেল অ্যাসেম্বলিতে পাস হয়। নির্বাচন পরবর্তী রাজনৈতিক প্রতিশ্রুতি ও বাস্তবতা নিয়ে সোমবার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেমিনার করেছে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ CGS। এতে উঠে আসে বিএনপি সরকারের গেল 6 মাসের মানবাধিকার, আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ
বিভিন্ন বিষয়। বক্তারা বলেন, জাতীয় ঐক্য ছাড়া কোনো সংস্কারই কাজে আসবে না। এখানে যদি উভয় পক্ষ অনড় থাকে, সমাধান হবে না, উচ্চকক্ষ হবে না, জুলাই সনদ বাস্তবায়ন হবে না। আর যদি তারা একটা সমঝোতায় পৌঁছতে পারে, হয়তো আমরা সামনের দিকে এগোতে পারবো। তো আমার মনে হয় একটা প্যারামিটার তো সবসময় রাখা উচিত ছিল। 71 সালের যুদ্ধাপরাধের জন্য এই ট্রাইব্যুনালটা মূলত করা হয়েছিল। সেখান থেকে আমরা কোথায় চলে আসতেছি? পুলিশের কনস্টেবল এখানে আসামি, আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আসামি। ন্যায় বিচার তো হবে না। যারা শহীদ হয়েছে, রক্ত দিয়েছে, তাদের আত্মা কষ্ট পাবে। এত কমপ্লিকেটেড, এত ক্লামজি, এত অবফাস্কেট করে ফেলা হয়েছে ট্রায়ালটাকে, সেখান থেকে ন্যায় বিচার আসা কঠিন হবে। আপনি যেভাবে কথা বলছেন মন্ত্রীরা, আপনি তো আমাদের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি করে দিচ্ছেন। আলোচকদের বিভিন্ন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আসাদুজ্জামান জানান, জুলাই সনদ বাস্তবায়নে সরকারের আন্তরিকতার কথা। জবাবদিহিমূলক সংস্কৃতি প্রতিষ্ঠার চেষ্টা চলছে বলেও দাবি তার। আমাদের উপরে বিশ্বাস রাখুন, আস্থা রাখুন, আমরা সেই পথ ধরে হাঁটবো এবং আশা করি সেই সংস্কারের যৌক্তিক জায়গায় আমরা পৌঁছতে পারবো। আপনাদের সহযোগিতা কামনা করছি। অ্যাকাউন্টেবিলিটির জায়গাটা আমরা তৈরি করার চেষ্টা করছি। আমরা এটা প্র্যাকটিসে গিয়ে আমরা দেখি কতটুকু এটা আমরা সাকসেসফুল হতে পারি। যদি সাকসেসফুল না হতে পারি, উই আর ওপেন ফর অ্যামেন্ডমেন্ট অফ দি ল। ল ইজ নট রিজিড, ইট ইজ নট পার্মানেন্ট, ইট ইজ নট হোলি কোরআন অর বাইবেল যে আমি এটা পরিবর্তন করতে পারবো না। রাষ্ট্র সংস্কারে রাজনৈতিক দলগুলোর মধ্যে সকল বিভেদ কাটানোর পরামর্শ দেন বক্তারা। আমাদের দেশের শুরুতেই এই যে অন্তর্ভুক্তিমূলক পরিচয়ের যে সংকটটা ছিল, যা শুরুই হয়েছে দেশের প্রথম সংসদ থেকে, সেটাকে আমরা এখনো কতটা পেরেছি, কতটা পারি নাই, অথবা এখনকার সংকট কতটা মেজরিটি এবং মাইনরিটি এথনিক ক্রাইসিস, অথবা এটা কতটা অন্য ক্রাইসিস, সেটা আরেকটা আলাপ। কিন্তু ইনক্লুসিভ ন্যাশন করার ব্যাপারে সরকারের পক্ষ থেকে, আমাদের দলের পক্ষ থেকে এবং সর্বশেষ প্রতিশ্রুতি, ঘোষণা, ইস্তেহার সবগুলির মধ্যে কিন্তু আমরা খুব পরিষ্কার করেছি। সরকারকে সবার মতামত গুরুত্বের সঙ্গে বিবেচনার তাগিদ দেন আলোচকরা। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। গণভোট বাস্তবায়নে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না বলে সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। অভিযোগ করেন, সংসদে সরকারের পক্ষ থেকে কোনো সহযোগিতাপূর্ণ আচরণ পাচ্ছেন না তারা। সোমবার রাজধানীর মিন্টো রোডে বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। এ সময় গণমাধ্যমের সাথে বিরোধী দলের দূরত্বের বিষয়ে পরোয়ার বলেন, গণমাধ্যমের সঙ্গে জামাতের কোনো দূরত্ব নেই। বৈঠকে সম্পাদকরা আহ্বান জানান, অতীতের বিরোধী দলের মতো বর্তমান বিরোধী দল যেন সহিংসতার রাজনীতি না করে। বর্তমান সরকারি দল বিরোধী দলের এমপিদের সঙ্গে কোথায় কোথায় বৈষম্য করছে, তারা উন্নয়ন কাজে, বরাদ্দে, বিলি বন্টনে, ইভেন পার্লামেন্টের ফ্লোরে আমাদের কথা বলতে দিতে, আইন প্রণয়নে, নানা নোটিশ গ্রহণের ক্ষেত্রে আমরা কি প্রচেষ্টা চালিয়েছি, বিদ্যুৎ, গ্যাস সংকট, আমাদের গণভোটের গণরায় কার্যকর করা, দ্রব্যমূল্য, প্রবাসীদের অধিকার, নানান ইস্যুতে জামাত যেসব ভূমিকা পালন করেছে, আমরা যে পার্লামেন্টে স্পিকার অথবা সরকারি দলের পক্ষ থেকে ইনসাফপূর্ণ কোনো আচরণ আমরা পাইনি, বরং অনেক জায়গায় আমরা বৈষম্যের শিকার হয়েছি। প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা ও নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা ডক্টর AKM শামসুল ইসলাম বলেছেন, অতীত অভিজ্ঞতা ও বর্তমান বাস্তবতা বিবেচনায় নিয়ে রোহিঙ্গা সংকট মোকাবেলায় কৌশল পুনর্বিন্যাস করছে সরকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনে এক সেমিনারে তিনি কথা বলেন। শামসুল ইসলাম বলেন, 2017 সালে মিয়ানমারে সেনাবাহিনীর অভিযানের পর বাংলাদেশে আশ্রয় নেয় লাখ লাখ রোহিঙ্গা। দীর্ঘ 9 বছরেও তাদের প্রত্যাবাসনে কার্যকর সমাধান হয়নি। ফলে মানবিক সংকটের পাশাপাশি এটি এখন বাংলাদেশের জাতীয় নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ। বাংলাদেশ মানবিকতার পরিচয় দিলেও অনির্দিষ্টকাল তাদের দায়িত্ব বহন করা সম্ভব নয় বলে জানান এই উপদেষ্টা। মানবিক সংকটের পাশাপাশি রোহিঙ্গা সংকট এখন বাংলাদেশের জাতীয় নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ। বাংলাদেশ মানবিকতার পরিচয় দিলেও অনির্দিষ্টকাল তাদের দায়িত্ব বহন করা সম্ভব নয়। অতীত অভিজ্ঞতা ও বর্তমান বাস্তবতা বিবেচনা নিয়ে এ সংকট মোকাবিলায় কৌশল পুনর্বিন্যাস করছে সরকার।
ফেনীর সোনাগাজীর আলোচিত মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যায় মাদ্রাসার অধ্যক্ষ এস.এম. সিরাজউদ্দৌলা ও তার সহযোগী শাহাদাত হোসেন শামীমের মৃত্যুদণ্ড হাইকোর্টেও বহাল। নিম্ন আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত 16 আসামির মধ্যে 4 জনের যাবজ্জীবন ও বাকিদের খালাস দেওয়া হয়েছে। রিপোর্ট সৈকত সাদিকের। 7 বছর আগে ফেনীর সোনাগাজীতে আগুনে পুড়িয়ে মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যা মামলায় সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ সিরাজউদ্দৌলা সহ 16 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয় জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে। সেই মামলায় ডেথ রেফারেন্স আপিল ও জেল আপিলের শুনানি শেষে সোমবার রায় আসে বিচারপতি বিশ্বদেব চক্রবর্তী ও বিচারপতি কে.এম. রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ থেকে। মৃত্যুদণ্ড বহাল থাকে সেই অধ্যক্ষ সিরাজউদ্দৌলা এবং শাহাদাত হোসেন শামীমের। অধ্যক্ষ সিরাজউদ্দৌলার বিরুদ্ধে প্রথমে নুসরাত জাহান রাফিকে শ্লীলতাহানির অভিযোগে মামলা হয়। সেই মামলা প্রত্যাহারের জন্য নুসরাতকে চাপ দেওয়া হয়। এক পর্যায়ে তার হাত পা বেঁধে শরীরে আগুন ধরিয়ে দেওয়া হয়। তাকে 52 ইউনিটে ভর্তি করা হয়। উচ্চ আদালত নুরুদ্দিন, সাইফুর রহমান মোহাম্মদ জুবাইর, উম্মে সুলতানা ওরফে পপি ও জাবেদ হোসেন সাখাওয়াতের সাজা কমিয়ে যাবজ্জীবন সাজা দিয়েছে। দুজনের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন। তারা হলেন তৎকালীন মাদ্রাসার সুপার অধ্যক্ষ এস.এম. সিরাজউদ্দৌলা এবং শাহাদাত হোসেন শামীম। বাকি মৃত্যুদণ্ডপ্রাপ্ত 4 জনকে মৃত্যুদণ্ড থেকে কমিয়ে তাদের সাজা যাবজ্জীবন করা হয়েছে। খালাস দেওয়া হয় সোনাগাজীর সাবেক পৌর কাউন্সিলর মাকসুদ আলম, মাদ্রাসার গভর্নিং বডির তৎকালীন সহসভাপতি রুহুল আমিন, কামরুন নাহার মনি সহ 10 জনকে। এই ধরনের সেন্টেন্সটাকে বলেছেন মাইন্ডলেস সেন্টেন্স। তিনি যে ধরনের বিচারিক মন অ্যাপ্লাই করতে হয় এই মামলার দণ্ড দেওয়ার ক্ষেত্রে, সেক্ষেত্রে তিনি সেটি করতে ব্যর্থ হয়েছেন বলে আদালত পর্যবেক্ষণে বলেছেন এবং আদালত এও বলেছেন যে তাকে এই ধরনের দায়রা অর্থাৎ ফৌজদারি মামলার বিচার এবং সেন্টেন্সিং থেকে বিরত রাখার জন্য আইন, বিচার এবং সংসদীয় বিষয়ক মন্ত্রণালয়কে নির্দেশনা পর্যন্ত প্রদান করেছেন। এই রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন সাজাপ্রাপ্ত আসামিদের আইনজীবীরা। আমার আসামি ছিল 3 জন। একজন ছিল মনি, আরেকজন ছিল জুবায়ের, আরেকজন ছিল মোহাম্মদ শামীম। মোহাম্মদ শামীম খালাস পেয়েছে, মনি খালাস পেয়েছে, আর জুবায়েরকে যাবজ্জীবন সাজা দিয়েছেন। আমরা জুবায়েরের জন্য উচ্চ আদালতে আপিল করব। যে বোরকার কথা বলা হচ্ছে, এই বোরকা যাদের কাছ থেকে কিনে আনা হচ্ছে তারা এই বোরকাকে করবরেট করে নাই, সেই কারণে আজকে মনিকে, কামরুন নাহার মনিকে খালাস দিয়েছেন। 2019 সালের 27 মার্চ সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার তখনকার অধ্যক্ষ সিরাজউদ্দৌলা নিজ রুমে ডেকে নিয়ে নুসরাতের শ্লীলতাহানির চেষ্টা করেন। এই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। মামলা তুলে না নেওয়ায় 6 এপ্রিল মাদ্রাসার ছাদে ডেকে নিয়ে নুসরাতের হাত পা বেঁধে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ওই বছরের 10 এপ্রিল নুসরাতের মৃত্যু হয়। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। মাগুরার শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টের রায় ঘোষণাকাল। প্রধান আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর আজ শুনানি শেষে রায়ের এদিন ধার্য করা হয়। গত বছরের 5 মার্চ মাগুরা সদরের নিজ নান্দুয়ালি গ্রামের আসিয়া বোনের শ্বশুর বাড়ি বেড়াতে গেলে ধর্ষণ শেষে হত্যা চেষ্টার শিকার হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় 13 মার্চ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যু হয় আসিয়ার। এর আগে 8 মার্চ শিশুটির মা মাগুরা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগে মামলা করেন। প্রধান আসামি আসিয়ার বোনের শ্বশুর হিটু শেখকে গত বছরের 17 মে মৃত্যুদণ্ড দেয় মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। তবে বাকি 3 আসামিকে খালাস দেওয়া হয়। আইন অনুযায়ী মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য মামলাটি হাইকোর্টে আসে। এখন হাইকোর্টের রায়ের অপেক্ষা। প্রধান নির্বাচন কমিশনার এ.এম.এম. নাসির উদ্দিন বলেছেন, স্থানীয় নির্বাচনের দিনক্ষণ সরকার নয়, ঠিক করবে নির্বাচন কমিশন। সোমবার নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত এক কর্মশালায় সিইসি এমন মন্তব্য করেন। বলেন, সরকারের সহযোগিতা ছাড়াই স্থানীয় নির্বাচন সম্ভব নয়। আইন শৃঙ্খলা বাহিনী সহ নির্বাচন সংশ্লিষ্ট সবাই প্রস্তুত হলেই স্থানীয় নির্বাচন হবে। এই নির্বাচন সংসদ নির্বাচনের থেকেও ভালো করতে চায় ইসি। স্থানীয় আইনবিধি ভোটিংয়ের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, তবে ভোটের দিন এখনও ঠিক হয়নি। এছাড়া ঠাকুরগাঁও 1 আসনের উপনির্বাচন 90 দিনের মধ্যে হবে বলে ইসি কাজ করছে, জানান সিইসি।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, চালক ও পথচারীদের সচেতন করার পাশাপাশি কার্যকর আইন প্রয়োগ এবং জরুরি চিকিৎসা সেবা নিশ্চিত করা গেলে 2030 সালের মধ্যে দেশে সড়ক দুর্ঘটনা ও দুর্ঘটনাজনিত মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনা সম্ভব। রাজধানীর তেজগাঁওয়ে সড়ক ভবনে বাংলাদেশ সড়ক নিরাপত্তা প্রকল্পের আওতায় সড়ক দুর্ঘটনা পরবর্তী জরুরি চিকিৎসা সেবা ও হাইওয়ে টহল কার্যক্রম এর জন্য লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স, মোটরসাইকেল অ্যাম্বুলেন্স এবং হাইওয়ে পেট্রোল মোটরসাইকেল উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, প্রতি বছর বিপুল সংখ্যক মানুষের প্রাণহানি রোধে সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। দুর্ঘটনা কমানোর পাশাপাশি দুর্ঘটনার পর দ্রুত জরুরি চিকিৎসা সেবা নিশ্চিত করাও সরকারের অন্যতম অগ্রাধিকার। অনুষ্ঠানে 60টি বেসিক লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স, 40টি মোটরসাইকেল অ্যাম্বুলেন্স এবং 80টি হাইওয়ে পেট্রোল মোটরসাইকেল উদ্বোধন করা হয়। দেশ পরিচালনায় 6 মাসে সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। প্রতিশ্রুতি রক্ষায় অনেক ক্ষেত্রেই সরকার বরখেলাপ করেছে দাবি করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সোমবার রাজধানীর বাংলা মোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি সরকারের 6 মাসের কার্যক্রম মূল্যায়ন নিয়ে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন নাহিদ ইসলাম। বলেন, দেশ পরিচালনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের কোনো পরিকল্পনা নেই। তিনি বলেন, দেশে কোনো সংকট দেখা দিলে নিজেদের ব্যর্থতার দায় ফ্যাসিস্ট সরকার এবং অন্তর্বর্তী সরকারের উপর চাপানো হচ্ছে। গণভোটের রায় বাস্তবায়ন এবং সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়া সরকারের অন্যতম ব্যর্থতা। একই সঙ্গে গ্যাস, জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহের সংকট কাটাতে সরকার ব্যর্থ হয়েছে বলেও দাবি তার। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং হত্যাকাণ্ডের ঘটনায় সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন এনসিপির আহ্বায়ক। প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর প্রসঙ্গে তিনি বলেন, যেখানে শেখ হাসিনা রয়েছেন সেখানে তারেক রহমান গেলে তা দেশের জন্য অবমাননাকর। সরকার দেয়া প্রতিশ্রুতিগুলো পূরণ না হওয়ায় ভারত জুড়ে আবারও বিক্ষোভে নামার হুঁশিয়ারি দিয়েছে ককরোচ জনতা পার্টি সিজেপি। পরবর্তী কর্মসূচি ঠিক করতে আজ জাতীয় ওয়ার্কিং কমিটির বৈঠকও ডেকেছে দলটি। সিজেপির দাবি, আগের আন্দোলন স্থগিত করার সময় নরেন্দ্র মোদী সরকার যেসব প্রতিশ্রুতি দিয়েছিল তার গুরুত্বপূর্ণ অংশ এখনো পূরণ হয়নি। বিশেষ করে বিক্ষোভকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, ভবিষ্যতে শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ার নিশ্চয়তা এবং নিহত নিট পরীক্ষার্থীদের পরিবারের জন্য ক্ষতিপূরণের লিখিত প্রতিশ্রুতি এখনো দেয়নি মোদী সরকার। এই পরিস্থিতিতে সোমবার জাতীয় ওয়ার্কিং কমিটির বৈঠকে পরবর্তী কর্মসূচি নিয়ে আলোচনা করবে সিজেপি। নতুন করে দেশব্যাপী শান্তিপূর্ণ আন্দোলনের প্রস্তুতি নিতে শিক্ষার্থী, তরুণ ও স্বেচ্ছাসেবকদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছে দলটি। এর আগে সরকারি আশ্বাসের ভিত্তিতে গেল 25 জুলাই প্রাথমিক আন্দোলন স্থগিত করেছিল সিজেপি। তবে কেন্দ্রীয় সরকার প্রতিশ্রুতি রক্ষা না করায় নতুন করে বিক্ষোভে নামার হুঁশিয়ারি দিল ককরোচ জনতা পার্টি সিজেপি। ক্রিকেট। নারী এশিয়া কাপে শিরোপা পুনরুদ্ধার ও এশিয়ান গেমস ক্রিকেটে স্বর্ণপদক জয়ের লক্ষ্য বাংলাদেশের। 2টি আসরে দলের চ্যালেঞ্জের কথা জানিয়েছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। 28 আগস্ট থেকে 13 সেপ্টেম্বর আরব আমিরাতে হবে নারী এশিয়া কাপ ক্রিকেট। এরপর আগামী 19 সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর জাপানে বসবে এশিয়ান গেমসের আসর। তবে 17 সেপ্টেম্বর থেকেই শুরু হয়ে যাবে নারী ক্রিকেট ইভেন্টের লড়াই। মানিক মাহমুদের রিপোর্ট। বাংলাদেশ নারী ক্রিকেট দলের সামনে 2টি বড় মিশন, নারী এশিয়া কাপ ও এশিয়ান গেমস। দেশ ছাড়ার আগে মিরপুরে অফিসিয়াল ফটো সেশন লাল সবুজের প্রতিনিধিদের। নারী এশিয়া কাপে 2018 সালে শিরোপা জয়ের পর গত কয়েক আসরে শেষ 4-এর বাধাই টপকাতে পারেনি বাংলাদেশ। শ্রীলঙ্কায় কন্ডিশনিং ক্যাম্প ও 2টি প্রীতি ম্যাচ খেলে দল বেশ ভালো প্রস্তুত, জানান অধিনায়ক জ্যোতি। এশিয়া কাপে গ্রুপ পর্বে থাইল্যান্ড, শ্রীলঙ্কা ও স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে লড়বে বাংলাদেশ। প্রিপারেশন ওয়াইজ আমি মনে করি খুব ভালো ছিল এবং প্রত্যেকটা বার আমি বলবো যে এবার আমাদের মেন টার্গেট হচ্ছে ফাইনাল খেলা, কারণ আমরা সেমিফাইনাল খেলি বাদপুরে চলে আসি, বারবার এই জিনিসটাই হচ্ছে। সো আমরা এই ব্যারিয়ারটা এবার ভাঙতে চাই। 8 বছর আগে ভারতকে হারিয়ে এশিয়া কাপের সেই স্মরণীয় ট্রফি জয় ছিল দেশের নারী ক্রিকেটের অন্যতম সেরা অর্জন। আবারও সেই ইতিহাস পুনরাবৃত্তির স্বপ্ন টাইগ্রেসদের চোখে। আমাদের ফাইনাল খেলার ইচ্ছা, সো ফাইনাল খেলে দেখা যাচ্ছে তখন একটা শিরোপা জয়ের একটা বিষয় থাকবে। এই গ্রুপে ভালো খেলবেন, যদি গ্রুপ পর্বে আমরা হচ্ছে চ্যাম্পিয়ন হয়ে যেতে পারি, তো সেই ক্ষেত্রে হয়তো বা ইন্ডিয়া অনেক বেশি স্ট্রং, ইন্ডিয়াকে আসলে ফেস করতে হবে না সেমিফাইনালিস্ট। কারণ আমার কাছে মনে হয় যে ইন্ডিয়ার সাথে অনেক বেশি টাফ সিচুয়েশন হয়ে যায় সেমিফাইনালগুলোতে। আমরা এর আগে ইন্ডিয়ার সাথে হেরেছি। আরব আমিরাতে এশিয়া কাপ খেলেই জাপানে এশিয়ান গেমসে অংশ নেবে জ্যোতির দল। সেখানেও নারী ক্রিকেটে সেরা হওয়ার প্রত্যাশা তাদের। আমাদের টিমের পক্ষ থেকে আমি বলবো যে অনেক এক্সপেকটেশন আছে মানুষের। একটা মেডেল যে আমরা নিয়ে আসতে পারি সেটা একটা বিষয়, এবং সেটা যদি গোল্ড হয় সেটা আরও বেশি বড় হবে। আর আমাদের চেষ্টা তো থাকবে, কারণ প্রথমে আমরা এশিয়া কাপ, সো এশিয়া কাপে যদি আমরা টিমটা বেটার খেলতে পারি, সো এশিয়ান গেমসে সেটা একটা রিফ্লেকশন তো ডেফিনেটলি আসবে। আগামী 26 আগস্ট রাতে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ নারী ক্রিকেট দল। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা।
এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30। এর আগে 9টায় রয়েছে নিউজ 20 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishannews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishannews। ধন্যবাদ।